হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আগের দিনের ক্লাসে আমরা ভ্যালেন্স বন্ড থিওরির প্রয়োগ যখন পড়েছিলাম তখন শুধুমাত্র 4 কোঅর্ডিনেটেড কম্পাউন্ডের জন্য আমরা দেখেছিলাম যে তাদের স্ট্রাকচার হয় sp3 হবে, তা না হলে dsp2 হবে। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 6 কোঅর্ডিনেটেড কম্পাউন্ডসের জন্য। তো এখানে যে সমস্ত স্ট্রাকচারগুলো উঠে আসবে আইদার sp3d2 হবে অথবা d2sp3 হবে, ঠিক আছে? দুটোর মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার হবে। তো প্রথমেই বলি 6 কোঅর্ডিনেটেড কম্পাউন্ড মানে কি, এটা তোমরা খুব ভালো করেই জানো যে সেন্ট্রাল মেটাল অ্যাটমিস যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয় তাহলে সেটাকে আমরা বলবো 6 কোঅর্ডিনেটেড কম্পাউন্ড। যেমন সব থেকে প্রথমে আমাদের যে ফেমাস এক্সাম্পলটা রয়েছে, যেটা আমরা সব থেকে বেশিবার ব্যবহার করেছি, সেটা আমরা লিখলাম K4ApCN6। তো এখানে আমরা দেখতে পাচ্ছি Cn মাইনাস এটা হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগেন্ড, এবং স্ট্রং ফিল্ড লিগেন্ডের পাশাপাশি এটা হচ্ছে মোনোডেন্টেড লিগেন্ড, এবং এটা আয়রনের সাথে বন্ড তৈরি করে, কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, এবং আয়রন হচ্ছে এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম যার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। এবারে এই আয়রনের অক্সিডেশন স্টেট আমরা কিভাবে বের করব? দেখো, পটাশিয়ামের জন্য 4টের জন্য +4, সায়ানাইড আয়নের জন্য 6টার জন্য -6। তাহলে পুরোটাকে ব্যালেন্স করার জন্য বা জিরো আনার জন্য আয়রনের মাথাতে আমাদের +2 লিখতে হবে। অর্থাৎ এখানে যে সেন্ট্রাল মেটাল অ্যাটম আয়রন রয়েছে এটা কি স্টেটে রয়েছে? +2 স্টেটে রয়েছে। এবারে আমাদের নেক্সট কাজটা কি? নেক্সট কাজ হচ্ছে এর কনফিগারেশনটা লেখা, ঠিক আছে? তাহলে আয়রনের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে আয়রনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 26। তাহলে এর কনফিগারেশনটা আমরা লিখতে পারবো এরকম করে, আর্গন মানে 18টা হয়ে গেল, ঠিক আছে? তারপরে আমরা লিখব 3d। 3dতে আমরা কি লিখব? 3d6 4s2। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, 18 আর 6 24 আর 2 26টা ইলেকট্রন আমাদের কমপ্লিট হয়ে গেল। কিন্তু এখানে আয়রন আছে, অর্থাৎ আয়রনের অক্সিডেশন স্টেট 0, অর্থাৎ সমস্ত ইলেকট্রন আয়রনের মধ্যে বর্তমান আছে। কিন্তু এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা +2 স্টেটে রয়েছে, অর্থাৎ দুটো ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাবে। দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে 4sটা হয়ে যাবে 4s0, অর্থাৎ 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে চলে যাবে। তখন যে কনফিগারেশনটা দাঁড়াবে সেটা হবে আর্গন 3d6 4s0, এবং তারপরে 4p তো অটোমেটিক 0ই থাকবে, ওখানে তো কোনো ইলেকট্রন এমনিতেই নেই। এবার আমাদের কাজটা কি? আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে ডি অরবিটাল, এখানে আমাদের ইলেকট্রনগুলো প্রতিটা কক্ষকে বসিয়ে দেওয়া, ঠিক আছে? 1 2 3 4 5 6। আচ্ছা, 4sটা ফাঁকা থাকবে, 4pটা ফাঁকা থাকবে। এতটা অবধি আশা করি বুঝতে পেরেছ। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এই লিগেন্ডটার। এই লিগেন্ডটা যদি স্ট্রং ফিল্ড হয় তাহলে আমরা জানি, আগের ভিডিওতে আমরা দেখেছি যে লিগেন্ড যদি স্ট্রং ফিল্ড হয় তাহলে এই ইলেকট্রনগুলো অটোমেটিক নিজেরা জায়গা ছেড়ে দেয় এবং পেয়ার্ড হয়ে যায় বা জোড় হয়ে যায়, ঠিক আছে? ফলস্বরূপ ভেতরে জায়গা তৈরি হয় বা স্পেস তৈরি হয়, সেখানে এসে লিগেন্ডগুলো প্রবেশ করতে পারে এবং কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। তো এখানে আমরা দেখব Cn- যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগেন্ড, এবং আমরা জানি লিগেন্ড স্ট্রং ফিল্ড হলে ও ইলেকট্রনগুলোকে পেয়ারিং করাতে পারে। ফলস্বরূপ কি হবে? নেক্সট স্টেপে আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে, এই ইলেকট্রনটা ধরে নিচ্ছে আমরা এখানে এসে পেয়ারিং হয়ে যাবে, আর এই ইলেকট্রনটা ধরে নিচ্ছে এখানে এসে পেয়ারিং হয়ে যাবে। ফলে কি হবে? এখান থেকে আমরা এই স্ট্রাকচারটা পাবো 2 3 4। আচ্ছা, এটা যেমন আছে লিখলাম। এখানে কি হলো? আমাদের পেয়ারিং হলো, এটাও আমাদের পেয়ারিং হয়ে গেল। অর্থাৎ এই স্পেস আর এই স্পেস দুটো ঘরই কিন্তু আমাদের এবার ফাঁকা থেকে গেল। ফাঁকা থেকে যাওয়ার সাথে সাথে আমাদের এখানে সিএনগুলো ঢুকবে। কটা সিএন আছে? 6টা। তাহলে প্রতিটা সিএন এক জোড়া করে ইলেকট্রন ডোনেট করবে, অর্থাৎ এখানে একটা সিএন ঢুকলো, এখানে একটা, এখানে, 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 6টা কমপ্লিট। অর্থাৎ এখানে যে হাইব্রিডাইজেশনটা হবে সেই হাইব্রিডাইজেশনটা হচ্ছে D2sp3। D2sp3 ক্লিয়ার? আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে বুঝতে সুবিধা হলো। D2sp3, এবং এই কমপ্লেক্সটাকে আমরা বলবো ইনার অরবিটাল কমপ্লেক্স। কেন ইনার অরবিটাল বলছি? তার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লিগেন্ডটা এই অরবিটালের ভেতরে প্রবেশ করে গেছে। যদি এখানে প্রবেশ করতে না পারতো, যদি এখান থেকে শুরু হতো এস
p3d2, তখন সেটাকে আমরা বলবো আউটার অরবিটাল কমপ্লেক্স। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি d2sp3 হয়েছে, অর্থাৎ এই যে 3d, এটা হচ্ছে 3d, এটা 4s, এটা 4p, এখানে d এর ভ্যালুটা হচ্ছে, d এর কক্ষকের সংখ্যাটা হচ্ছে n-1d। দেখো n মানে হচ্ছে 4 এখানে, আর ডিটা কিন্তু ঠিক তার আগের কক্ষপথে ঢুকেছে, অর্থাৎ n-1 মানে হচ্ছে 4 থেকে 1 কম, মানে 3d। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স। ঠিক আছে, হাইব্রিডাইজেশন d2sp3, এবং এর যে স্ট্রাকচার হবে সেই স্ট্রাকচারটা আমরা প্রত্যেকেই জানি, সেটা হচ্ছে অক্টাহেড্রাল। ঠিক আছে, আশা করি এতটা অবধি তোমাদের কাছে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। নেক্সট আমাদের যেটা দেখতে হবে এখানে, যে এর ম্যাগনেটিক নেচারটা কি। দেখো এখানে কোনো কিন্তু আর আনপেয়ার্ড ইলেকট্রন নেই, স্ট্রং ফিল্ড লিগেন্ড হওয়ার কারণে এরা সব পেয়ারিং হয়ে গেছে, নো আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে যদি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে, তাহলে সেটাকে আমরা সহজেই বলতে পারবো ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক ক্ষেত্রে আমরা জানি মিউ এর যে ভ্যালু বা ম্যাগনেটিক মোমেন্টের যে ভ্যালু, সেটা সমান n×n+2 সমান হয়ে যাবে কত, 0, কারণ এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রনই নেই। ঠিক আছে, বেশ। আরেকটা জিনিস, যদি এর স্পিন মাল্টিপ্লিসিটি বের করতে বলে, আচ্ছা এটার এককটা হবে বোর ম্যাগনেটন। যদি এর স্পিন মাল্টিপ্লিসিটি বের করতে বলে, এখানে তো এস এর ভ্যালুটা 0, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি 2s + 1 সমান এটা হয়ে যাবে 1, কারণ এস এর ভ্যালুটা 0 হওয়ার জন্য এটা 2 × 0 মানে 0 + 1, মানে স্পিন মাল্টিপ্লিসিটির যে ভ্যালু সেটা বেরোবে আমাদের 1। তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হলো। ঠিক আছে, এবারে আমাদের যে নেক্সট এক্সাম্পল সেটা আমরা এবার দেখব। আচ্ছা, নেক্সট এবার যে এক্সাম্পলটা আমরা দেখব সেটা দেখো একই এক্সাম্পল, শুধুমাত্র এটা K4 ছিল, এখানে আমরা K3 লিখেছি। তাহলে তোমরা একবার এক্সাম্পলটা নিচে লিখে নাও। তো এখানে দেখো তোমরা এটা নিজেরাই করতে পারবে, তবু আমি একটু বলে দিচ্ছি যে K3 আছে, তার মানে এখানে এটা +3 হবে। আচ্ছা, তাহলে এটা +3, এটা -6, তাহলে আয়রনটা কিন্তু এখানে +3 স্টেটে আছে। আমরা এমনিতেই জানি যে আয়রনের জেনারেলি দুটো স্টেট হয়, একটা ফেরাস একটা ফেরিক। ফেরাসের ক্ষেত্রে Fe+2 হয়, ফেরিকের ক্ষেত্রে Fe3 হয়, এই Fe+3 হয়। ঠিক আছে, অক্সিডেশন স্টেট। তো যাই হোক, এখানে আমাদের +3 রয়েছে, তার মানে আমাদের যে টোটাল আয়রনের 26টা ইলেকট্রন, সেখান থেকে কিন্তু 3টি ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে আগের বারে আমাদের যে কনফিগারেশনটা ছিল, যে আয়রনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আর্গন 3d6 4s2, 18 আর 6 24 আর 2 26। তো যদি Fe3+ হয়, তাহলে এখান থেকে তো দুটো ইলেকট্রন বেরোবেই, প্লাস এখান থেকে আরেকটা ইলেকট্রন বেরিয়ে যাবে, অর্থাৎ এখানে এটা কিন্তু 3d5 হয়ে যাবে। ঠিক আছে, এতটা অবধি নিশ্চয়ই তোমরা এবার খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো 3d5 যদি হয়, তাহলে আমাদের যে d অরবিটাল যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো কিভাবে থাকবে, প্রত্যেকটা আনপেয়ার্ড হিসাবে থাকবে। ঠিক আছে, 5টা ইলেকট্রন। এবারে 4sটা ফাঁকা থাকবে, 4pটা ফাঁকা থাকবে। বেশ, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে Cn- হচ্ছে স্ট্রং ফিল্ড লিগেন্ড। তাহলে স্ট্রং ফিল্ড লিগেন্ড থাকলে কি হবে, সেটা যতটা সম্ভব পেয়ারিং করানো সেটা চেষ্টা করবে। বেশ, তাহলে আমরা ধরে নিচ্ছি এই ইলেকট্রনটা এখানে এসে পেয়ারিং হলো, আর এই ইলেকট্রন, আচ্ছা এইটাকে ধরে নিচ্ছি এখানে এলো, পেয়ারিং করলো, আর এখানে এসে পেয়ারিং স্টার্ট করলো। তাহলে আমাদের এখানে যে কনফিগারেশনটা হবে খুব সহজ, তোমরা নিজেরাই এটা করতে পারবে। ঠিক আছে, যে পেয়ারিংটা হওয়ার পরে যে স্ট্রাকচারটা দাঁড়াবে সেটা হচ্ছে যে দুটোকে পেয়ারিং করলাম, পরের দুটোকে পেয়ারিং করলাম, এটা সরে চলে এলো এখানে। বেশ, দেখো দুটো জায়গা ফাঁকা পড়ে গেল অটোমেটিক, খুব সহজ একটা জিনিস। আচ্ছা, ফলে কি হবে, একই ব্যাপার, এটা তো তোমাদের 3D, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p। তাহলে এখানে যে হাইব্রিডাইজেশনটা হবে, সেই হাইব্রিডাইজেশনটা এখানেও হবে d2sp3। আগেরটা তো আমরা দেখেছিলাম d2sp3 হয়েছিল, এখানে সাইনাইডগুলো ঢুকবে। ঠিক আছে, d2sp3। তাহলে এটাও ইনার অরবিটাল কমপ্লেক্স, ইনার অরবিটাল কমপ্লেক্স, কারণ Cn- স্ট্রং ফিল্ড লিগেন্ড এ ইনার অরবিটাল কমপ্লেক্স গঠন করলো এখানে। আচ্ছা, এখানে স্ট্রাকচার কি হবে, অবশ্যই অক্টাহেড্রাল হবে, আমাদের হাতে তো আর কোনো অপশন নেই অক্টাহেড্রাল ছাড়া, ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। কিন্তু আগেরটার সাথে তাহলে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা অন্য জায়গায়। দেখো এখানে আমাদের একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়ে গেল, আগেরটাতে কিন্তু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন ছিল না। তো সেই জন্য এটাকে আমরা বলতে পারি প্যারাম্যাগনেটিক ইন নেচার। ঠিক আছে, তাহলে এটা আমাদের দাঁড়ালো প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক হলেই আমাদের মিউ এর ভ্যালু পাবো। এখানে n মানে হচ্ছে একটা ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন একটা, তাহলে n × n+2, তাহলে আমাদের এটা বেরিয়ে গেল √3
বোর ম্যাগনেটন। ঠিক আছে, সাথে সাথে আমরা এখান থেকে আরেকটা যেটা ভালো ভ্যালু পাবো সেটা হচ্ছে 2s+1 বা স্পিন মাল্টিপ্লিসিটি, যেখানে এস এর ভ্যালুটা হবে হাফ, তাহলে 2 × 1/2 + 1, অর্থাৎ স্পিন মাল্টিপ্লিসিটির ভ্যালু বেরোবে আমাদের 2। তাহলে এই হচ্ছে আগেরটার সাথে এটার ডিফারেন্স। ঠিক আছে, বেশ, এবারে আমরা চলে যাব নেক্সট এক্সাম্পলে বা 3 নাম্বার এক্সাম্পলে। আচ্ছা, এখানে যে এক্সাম্পলটা লিখেছি দেখো, FeH2O6 3+, যেখানে 6টা H2O লিগেন্ড আছে। আমরা প্রত্যেকেই জানি যে H2O হচ্ছে একটি নিউট্রাল লিগেন্ড। তো এখানে আয়রনের যে অক্সিডেশন স্টেট, তাহলে সেটা কত হবে? +3 হবে। তাহলে এখানে আমাদের যে সেন্ট্রাল মেটাল অ্যাটম সেটা +3 স্টেটে রয়েছে, এবং তার যে কনফিগারেশন হবে, আমরা একটু আগে আয়রন 3+এর দেখলাম যে আর্গন 3d5 4s0 4p0, কারণ ডি থেকে একটা বেরিয়ে গেছে ইলেকট্রন আর 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, টোটাল 3টে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে Fe3+ হয়েছে। তো 3d5 যেটা আমরা লিখেছি, এই 3d5-এর আমাদের এখানে কি করতে হবে? এবার ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দেখাতে হবে, বা ইলেকট্রনগুলো কীরকমভাবে থাকবে, সবাই আনপেয়ার্ড ইলেকট্রন রূপে থাকবে। বেশ, এটা পুরোটা ব্লক হয়ে রইল এভাবে, 4sটা ফাঁকা আছে, 4pটাও ফাঁকা আছে। তো এখানে ঘটনা যেটা ঘটে, যে এখানে যে লিগেন্ডটা H2O নিয়েছি সেটা কিন্তু আমাদের উইক ফিল্ড লিগেন্ড। আমরা খুব ভালোভাবেই জানি যে H2O একটি উইক ফিল্ড লিগেন্ড। তো এই H2O উইক ফিল্ড লিগেন্ড হওয়ার কারণে সে কিন্তু ইলেকট্রনগুলোকে এইদিকে ভেতরে ঢোকাতে পারবে না, কারণ ওর অতটা ক্ষমতা নেই। ফলস্বরূপ কি হবে? কোনো রকম পেয়ারিং ঘটবে না, বা যুগ্ম হওয়ার ব্যাপার এখানে আসবে না। তাহলে কোনো রকম পেয়ারিং না হওয়ার জন্য এখানে এই 4p এর পরে আমাদের কিন্তু রয়েছে 4d, সেখানেও কিন্তু সমস্ত ঘরগুলো ফাঁকা। ঠিক আছে, তাহলে তখন কি হবে? এই H2O-গুলো এখান থেকে প্রবেশ করতে শুরু করবে, 4 5 6, অর্থাৎ 4s-এ ঢুকলো, 4p-তে ঢুকলো, 4d-তে ঢুকলো, এবং এখানে যে কনফিগারেশনটা হবে sp3d2। ক্লিয়ার? তাহলে আমাদের হাতে দুটো রকম অপশন ছিল, একটা ছিল d2sp3, যেটা আমরা দেখলাম স্ট্রং ফিল্ড লিগেন্ডের ক্ষেত্রে, যেখানে তৈরি হলো ইনার অরবিটাল কমপ্লেক্স, আর আমরা দেখলাম উইক ফিল্ড লিগেন্ড, যেখানে আমাদের চলে এলো sp3d2 বা আউটার অরবিটাল কমপ্লেক্স। এটাকে আমরা বলবো আউটার অরবিটাল কমপ্লেক্স। কেন আউটার অরবিটাল বলবো? কারণ এখানে দেখো ইলেকট্রনগুলো, H2 এর যে ইলেকট্রন, সেগুলো কিন্তু কোনো মতেই ভেতরের অরবিটালে প্রবেশ করেনি, বা n-1d অরবিটালে প্রবেশ করেনি। কোথায় প্রবেশ করেছে? সবগুলি দেখো n সংখ্যক অরবিটালে প্রবেশ করেছে, বা বহিস্থ কক্ষপথে প্রবেশ করেছে। ফলস্বরূপ এটাকে আমরা বলবো আউটার অরবিটাল কমপ্লেক্স, এবং পাশাপাশি এই যে স্ট্রাকচারটা হবে, সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো অক্টাহেড্রাল স্ট্রাকচার। ঠিক আছে, বেশ, এবারে আমরা দেখব এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে নাকি। দেখো এখানে 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, ফলস্বরূপ এটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক ইন নেচার। আর প্যারাম্যাগনেটিক হওয়ার পাশাপাশি আমরা এখান থেকে মিউ ভ্যালুটা বের করব, n × n+2, তাহলে 5 × 5+2, অর্থাৎ এখানে এর যে মিউ ভ্যালুটা হবে সেটা হবে √35 বোর ম্যাগনেটন। ঠিক আছে, স্পিন মাল্টিপ্লিসিটি কত হবে তোমরা নিজেরাই বার করতে পারবে। তাহলে এখানে স্পিন মাল্টিপ্লিসিটি সমান যেটা বেরোবে সেটা হচ্ছে 2s+1। এসের ভ্যালু কত? 5টা আছে, তাহলে এসের ভ্যালু আমরা জানি প্রতিটার জন্য হাফ, তাহলে 5টার জন্য 5/2, তার মানে 2 × 5/2 + 1, তার মানে 6। তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি আমাদের বেরিয়ে গেল কত? এখানে 6। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হলো। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল। আচ্ছা, নেক্সট দেখো আমরা লিখেছি CO মানে কোবাল্ট NH3O6 3+। আমরা জানি NH3 হচ্ছে নিউট্রাল লিগেন্ড, তাহলে এর অক্সিডেশন স্টেট 0। তাহলে কোবাল্টের মাথাতে চলে এলো আমাদের +3, অর্থাৎ এখানে কোবাল্ট +3 স্টেটে রয়েছে। এবার কোবাল্টের টোটাল ইলেকট্রন সংখ্যা কত? 27। আয়রন, কোবাল্ট, নিকেল 26 27 28, তার মানে কোবাল্ট হচ্ছে 27। তো কোবাল্ট থেকে যদি 3টে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে টোটাল ইলেকট্রন হয়ে যাবে এবার 24। তাহলে প্রথমেই আমরা লিখে ফেললাম আর্গন, মানে 18টা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা বুঝতেই পারছি 3d আসবে, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারলাম 3d6। ঠিক আছে, শর্টে আমরা লিখে দিলাম আর্গন 3d6 4s0 4p0। ক্লিয়ার এতটা অবধি? বেশ, এবার আমাদের কি করতে হবে? নেক্সট স্টেপ 3d6, এখানে ইলেকট্রনগুলোকে বসাতে হবে, তাই তো? আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। যত বেশি এক্সাম্পল প্র্যাকটিস করবে তত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বেশ, তাহলে 4s ফাঁকা পড়ে আছে, 4p ফাঁকা পড়ে আছে।
এবারে এখানে ঘটনাটা কি ঘটে, এই যে NH3 দেখো আমরা দেখেছিলাম যে কতগুলো বিশেষ ক্ষেত্র ছাড়া, আগে ভিডিওতে আমরা আলোচনা করেছি, ঠিক আছে, সেগুলো ছাড়া NH3 কিন্তু স্ট্রং ফিল্ড লিগেন্ড হিসাবে কার্যকর হয়। তাহলে এখানেও NH3 কী হিসাবে কার্যকর হবে, স্ট্রং ফিল্ড লিগেন্ড হিসাবে। ফলে কি হবে, এখানে যা ঘটার তাই ঘটবে, অর্থাৎ এখানে পেয়ারিং স্টার্ট হবে। ঠিক আছে, পেয়ারিং স্টার্ট হওয়ার ফলে কি হবে, ইলেকট্রনগুলো পেয়ারিং হবে। আচ্ছা, এই ইলেকট্রনটা এখানে পেয়ার হয়ে যাবে, এই ইলেকট্রনটা এখানে পেয়ার হয়ে যাবে। ক্লিয়ার? দেখো আগের এক্সাম্পলগুলোর মতনই। তাহলে এখানে আমাদের যে হাইব্রিডাইজেশনটা হবে সেটা হবে D2sp3, অর্থাৎ 3D-তে ঢুকবে, 4s-এ ঢুকবে, 4p-তে ঢুকবে, অর্থাৎ এটা দাঁড়াবে D2sp3। এটা হবে ডায়াম্যাগনেটিক, কারণ এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আর থাকছে না। এটার ম্যাগনেটিক মোমেন্ট মিউ এর ভ্যালু হয়ে যাবে 0, স্পিন মাল্টিপ্লিসিটি হয়ে যাবে 1, এবং এটা হয়ে যাবে ইনার অরবিটাল কমপ্লেক্স, এবং স্ট্রাকচারটা হয়ে যাবে এর অক্টাহেড্রাল। ঠিক আছে, বেশ, নেক্সট এক্সাম্পল। আচ্ছা, এখানে যে এক্সাম্পলটা এবার আমরা লিখলাম সেটা দেখো MnCN6 3-। তো এখানে আমরা দেখতে পাচ্ছি Cn- বা সায়ানাইড এর 6টার জন্য -6 হবে, বাইরে -3 আছে, তাহলে এটাকে +3 করলে তবেই +3 - 6 = -3টা দাঁড়াবে আমাদের। তার মানে এখানে যে সেন্ট্রাল মেটাল অ্যাটম Mn এটা +3 স্টেটে রয়েছে। তো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, 25, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25। ঠিক আছে, এটা মুখস্থ করতে বলেছিলাম, তোমরা একটু মুখস্থটা করে নেবে, স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত, তাহলে খুব সুবিধা হবে। ঠিক আছে, বেশ। তো যাই হোক, Mn3+ রয়েছে, তার মানে এখান থেকে 3টি ইলেকট্রন বেরিয়ে গেছে। 3টি ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে আমরা আর্গনটা আগে লিখে ফেললাম, অর্থাৎ 18টা ইলেকট্রন কভার হলো। এবারে আমাদের দরকার আর 4টে ইলেকট্রন করা, তার মানে আমাদের 3d4, তাহলে 18 আর 4 22 হয়ে গেল, কারণ 25 থেকে 3টে বেরিয়ে গেলে 22 থাকে। তাহলে আমাদের এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3d4, পাশাপাশি আমাদের এখান থেকে 4s ফাঁকা হয়ে গেল, 4p ফাঁকা রয়ে গেল। এবার এই ডিতে যে ইলেকট্রনগুলো থাকবে, ঠিক আছে, তাহলে 4টে ইলেকট্রনকে আমরা এইভাবে রাখলাম, 5 নম্বর কক্ষকটা ফাঁকা থেকে গেল, ঘরটা ফাঁকা থাকলো। এবার এই যে সিএনটা রয়েছে, এই সিএনটা কিন্তু লক্ষ্য করে দেখো, এটা কিন্তু স্ট্রং ফিল্ড লিগেন্ড, খুব ভালো করেই জানি। তাহলে এই যদি এদেরকে পেয়ারিং করে দেয়, পেয়ারিং তো করবেই স্ট্রং ফিল্ড লিগেন্ড মানে, তাহলে তখন সেক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা এরকম ঘটবে যে এখানে এরকম পেয়ার হয়ে যাবে, 3টে ডি ফাঁকা থাকবে, একটা এস ফাঁকা থাকবে, 3টে পি থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যে অ্যাকচুয়াল স্ট্রাকচার সেখানে দেখো D3 চলে আসছে, তাই না? দেখো এটা এরকম চলে আসবে D3sp, ঠিক আছে, sp2 এরকম। কিন্তু বাস্তবে কি আমরা অক্টাহেড্রালের ক্ষেত্রে এরকম কোনো স্ট্রাকচার দেখেছি বা হাইব্রিডাইজেশন কি দেখেছি? মোটেও দেখিনি। আমাদের হাতে দুটো অপশন, হয় sp3d2 অথবা d2sp3। সেই জন্য কি হয়, এখানে পুরোপুরিভাবে পেয়ারিং হয় না বা পুরোপুরিভাবে পেয়ারিং করার দরকার পড়ে না। ঠিক আছে, তাহলে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে শুধুমাত্র একটা পেয়ারিং ঘটে, আরেকটা পেয়ারিং ঘটে না। একটা পেয়ারিং ঘটে আর এই দুটো আনপেয়ার্ড ইলেকট্রন হিসাবেই থেকে যায়। অর্থাৎ এখানে যে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা দাঁড়ায় সেই একই ব্যাপার, সেটা হচ্ছে D2sp3। D2sp3 এখানে Cn- গুলো এসে স্থান দখল করে। D2sp3 হলো, এটা হয়ে যাবে প্যারাম্যাগনেটিক, কারণ এখানে আমরা আনপেয়ার ইলেকট্রন দেখতে পাচ্ছি। মিউ এর ভ্যালুটা হয়ে যাবে √2 × 2 + 2, √8 বোর ম্যাগনেটন। স্পিন মাল্টিপ্লিসিটি হয়ে যাবে আমাদের 2s + 1, তাহলে হাফ প্লাস হাফ মানে এটা 1 দাঁড়াচ্ছে, তাহলে 2 × 1 + 1, তার মানে এটা হয়ে যাবে 3। ঠিক আছে, এটার মান বেরিয়ে যাবে আমাদের 3। এবং পাশাপাশি আমাদের এখানে যে ঘটনাগুলো আসবে সেটা হচ্ছে যে এখান থেকে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স, ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স। ঠিক আছে, OH লিখেছি, OHটা হচ্ছে শর্টটা অক্টাহেড্রাল কমপ্লেক্স, এটা স্ট্রাকচারটা গঠন করবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি সূত্র মেনে চলছে না। ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী স্ট্রং ফিল্ড লিগেন্ড যদি হয়, ও কিন্তু সবাইকে পেয়ার করে দেওয়ার কথা, কিন্তু এটা প্রয়োজন মতো পেয়ারিং আমাদের ঘটাচ্ছে, যতটা দরকার ঠিক ততটা সরে যাচ্ছে। ঠিক আছে, এবং সেই জায়গাটা ফাঁকা করে দিচ্ছে। এটা খুব সিম্পলভাবে তোমরা বাস্তব জীবনে উদাহরণ দিয়ে বুঝতে পারবে। দেখবে আমাদের বাড়িতে সচরাচর দেখবে আমরা নর্মাল অবস্থাতে থাকি, ঠিক আছে, হয়তো একটা বা দুটো রুম ফাঁকা থাকে, কখনো কখনো কোনো রুম ফাঁকা থাকে না।
যখন কোনো রুম ফাঁকা থাকে না এবং বাড়িতে যখন খুব গুরুত্বপূর্ণ অতিথি যখন আমাদের বাড়িতে আসে, তখন তাকে স্থান ছেড়ে দেওয়ার জন্য আমরা কিন্তু দেখবে যে নিজেদের একটু অ্যাডজাস্ট করে একই রুমে দেখবে 2জন 3জন করে থেকে যায়। ঠিক আছে, কেন থাকি? তাদেরকে জায়গা ছেড়ে দেওয়ার চেষ্টা করি, কারণ তারা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো এখানেও ঠিক তেমন ঘটে, যতটা প্রয়োজন ততটা এই স্ট্রং ফিল্ড লিগেন্ডকে এরা জায়গা ছেড়ে দেয় এবং একে অপরের সাথে পেয়ারিং করে থেকে যায় বা অ্যাডজাস্ট করে থেকে যায়। কিন্তু উইক ফিল্ড লিগেন্ডের ক্ষেত্রে কি হয়, এরা জায়গা ছাড়ার প্রয়োজনীয়তা মনে করে না, তাই উইক ফিল্ড লিগেন্ড তারপরে যেখানগুলো ফাঁকা থাকে সেখানেই প্রবেশ করে। ঠিক আছে, এবং নিজেদের বাস্তব জীবনেও ভেবে দেখবে বাড়িতে যদি খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি না আসে, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিই নয় তিনি, তাহলে তাকে দেখবে আমরা নিজেদের জায়গাগুলো না ছেড়ে, ঠিক আছে, হয়তো কোনো একটা ড্রয়িং রুম বা কোনো একটা ফাঁকা রুম হয়তো পড়ে আছে, ঠিক আছে, সেরকম কোনো একটা জায়গাতে আমরা তাদেরকে থাকার জায়গা করে দিই। ঠিক আছে, বা গেস্ট হাউস থাকলে সেখানে থাকার জায়গা করে দিই। তো এখানেও সেই একই কনসেপ্টের কাজ করছে আমাদের, বা তোমাদের বোঝার সুবিধার্থে আমি উদাহরণটা বললাম যে যখন কোনো স্ট্রং ফিল্ড লিগেন্ড আসে বা গুরুত্বপূর্ণ কেউ আসে, তখন একদম নিজেদের জায়গাগুলো এরা ছেড়ে দিয়ে নিজেরা অ্যাডজাস্ট করে নেয়। ঠিক আছে, বেশ। আর যদি উইক ফিল্ড লিগেন্ড আসে, তখন নিজেরা যেমন আছে তেমনই থাকে। উইক ফিল্ড লিগেন্ড যে ফাঁকা পোর্শনগুলো তারপরে বাইরের অংশগুলো পড়ে থাকে, সেখানে এসে তারা স্থান দখল করে। তো এইভাবে তোমরা জিনিসটা মনে রাখতে পারো। তো এখানে দেখো, এটা কিন্তু আমাদের ভ্যালেন্স বন্ড থিওরির একটা ব্যতিক্রমী পোর্শন, যে এক্সাম্পলটা আমরা এখন দিলাম, এই এক্সাম্পলটা। কারণ এখানে দেখো দুটোই পেয়ারিং করার কথা ছিল, তাহলে আমাদের D3SP এরকম একটা কনফিগারেশন চলে আসতো, কিন্তু বাস্তবে আমাদের এই দুটো ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব নয়। সেই জন্য এইটা কাল্পনিক স্ট্রাকচার, এটা ভেবে নেওয়ার জন্য আমরা স্ট্রাকচারটা এরকম করে বানালাম। অ্যাকচুয়ালি আমাদের এখানে হয় এটা হবে, না হলে এটা হবে। তাই এখানে যেহেতু স্ট্রং ফিল্ড লিগেন্ড, আমাদের এই স্ট্রাকচারটা বানাতেই হবে আমাদের, আমরা আগে থেকেই জানি, এটা ছাড়া কিছু করার নেই। এবং সেই জন্য কী করা হয়, সেই জন্য আমরা এরকম করে স্ট্রাকচারটা বানালাম। কিন্তু এটা অ্যাকচুয়ালি ভ্যালেন্স বন্ড থিওরির অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা নয়, কারণ ভ্যালেন্স বন্ড থিওরির সূত্র অনুযায়ী চললে আমাদের এটাও পেয়ারিং হয়ে যেত। ঠিক আছে, কিন্তু বাস্তবে দেখা গেছে বা এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এটা হচ্ছে একটা প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড। যদি দুটোই পেয়ার্ড হয়ে যেত তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হয়ে যেত। ধরো এটাও পেয়ার্ড হয়ে গেল এখানে, তাহলে তো কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকতো না, তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হয়ে যেত, সেখানে কোনো ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু থাকতো না। কিন্তু বাস্তবে দেখা যায় যে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। বাস্তবে দেখা গেছে যে এর মিউয়ের একটা বা ম্যাগনেটিক মোমেন্টের একটা ভ্যালু রয়েছে। সেই জন্য আমাদের সেই তথ্যের উপর ভিত্তি করে এবং এই হাইব্রিডাইজেশনের উপর ভিত্তি করে যে এই হাইব্রিডাইজেশনটা আমাদের বানাতেই হবে, সেই জন্য আমরা এরকম একটা স্ট্রাকচার বা এরকম একটা হাইব্রিডাইজেশন ড্র করে পুরো ব্যাখ্যাটা দিলাম। তো ভ্যালেন্স বন্ড থিওরির এই হলো কিছু ফল্ট, বা আমরা বলতে পারি কিছু কিছু ড্রব্যাক, যেখান থেকে এই ব্যাখ্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে কিছু লিগেন্ড যেগুলো কখনো স্ট্রং ফিল্ড লিগেন্ড হিসেবে কাজ করে, কখনো উইক ফিল্ড লিগেন্ড হিসেবে কাজ করে, যেমন আমরা NH3 ক্ষেত্রে দেখেছি। সেটা কেন করে সেই ব্যাখ্যা এই থিওরির মাধ্যমে দেখা যায় না। আর যেটা দেওয়া যায় না, যে সেটা হচ্ছে যে কেন এই কম্পাউন্ডগুলো কালার্ড বা রঙিন হয়, সেই তথ্যগুলো এখান থেকে দেওয়া সম্ভব হয় না। তো সেই জন্য আরও ভালো করে বোঝার জন্য এরপরে আমাদের যে নেক্সট থিওরি, ভেরি ইম্পর্টেন্ট থিওরি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিও থেকে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এতটুকু অবধি আশা করি তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ভ্যালেন্স বন্ড থিওরি থেকে আরও যে সমস্ত এক্সাম্পলগুলো বইয়ে দেওয়া রয়েছে সেগুলো একটু তোমরা করার চেষ্টা করো। শুধুমাত্র করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে এটা স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড, সেটা একটু ভাববে। যে মেটালটা দেওয়া আছে তার অক্সিডেশন স্টেটটা লক্ষ্য করবে। আর 3 নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 6 কোঅর্ডিনেটের মানি আগে থেকেই মাথার মধ্যে ঢুকিয়ে নেবে যে সেটা আইদার sp3d2 অর d2sp3 হবে। ঠিক তেমনিভাবে যদি এটা 4 কোঅর্ডিনেটেড হয়, আগের দিন যেগুলো আমরা আলোচনা করছিলাম, আইদার sp3 হবে অর dsp2 হবে। এই দুটো ছাড়া কিন্তু কোনো অপশন নেই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিগেন্ডটাকে দেখে গেস করে বা একটু আইডিয়া করে পুরো কনফিগারেশনটা আমরা কিন্তু ড্র করে দিতে পারবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।